ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরিটা যদি বাংলায় বলি, তাহলে বাংলায় অনেক ক্ষেত্রে তুমি হয়তো বা একটা ওয়ার্ড পেয়ে যাবা, সেটা হচ্ছে মজুত পণ্য। মানে একবারে যারা অ্যাকাউন্টিং এর ভাষায়, যারা অ্যাকাউন্টিং বাংলায় পড়ে বা বাণিজ্য বাংলায় পড়ে, তাই বলে মজুত পণ্য। মোট কথা, আমাদের একটা প্রোডাক্ট আমরা যদি বানাতে চাই, যেমন তোমার বাসাতেই তুমি হয়তো বা দুপুরবেলা খাওয়া দাওয়া করবা, তো তোমার জন্য, বাসার জন্য কিন্তু অলরেডি দেখা যাচ্ছে কিছু তোমার ফুডের জন্য কিছু র মেটেরিয়াল তোমার বাসার ফ্রিজে বা কাবার্ডে আছে। কেন আছে? রেখে দিয়েছে বাসা যা বাজার করে বা আব্বু আম্মু। কেন রেখে দিয়েছে? যাতে এটা যখন লাগে আমরা কিন্তু খরচ করতে পারি। সিমিলারলি একটা প্রোডাকশন ফ্যাক্টরিতেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট, র মেটেরিয়াল লাগে বা মেশিন পার্টস লাগে। এই পার্টস গুলাকে আমরা কি করি? স্টক করে রেখে দিই। কেন রেখে দিই? কারণ এটা রেখে দিলে কিছু সুবিধা আছে। যখন শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু কোনো সমস্যা হবে, মানে যদি আমার লাগে সাথে সাথে আমি পেয়ে যাব। কিন্তু এমন যদি হয় যে নাই রাখি, তাহলে তো আবার ওটা আনার জন্য সময় নষ্ট হবে, ওটার জন্য একটা পেরেশানি তৈরি হতে পারে। এই জন্য আমরা কি করি? প্রোডাক্ট গুলাকে একটা সার্টেন টাইম পর্যন্ত একটা কোয়ান্টিটি রেখে দিব। এখন এই কতটুকু রাখবো, বেশি রাখবো না কম রাখবো? বেশি রাখলে দেখো, তুমি চিন্তা করো তোমার বাসায় আহ জাস্ট এই, যেহেতু খাওয়া দাওয়ার কথাই বললাম, তো যদি বলি বাসার র মেটেরিয়াল হিসেবে আমাদের খাবারের জন্য বাংলাদেশ সবচেয়ে কমন জিনিস হচ্ছে রাইস। এখন মনে করো তোমার বাসায় সারা মাসে 10 কেজি চাল লাগে। তো সে ফর এক্সাম্পল, তুমি যদি 100 কেজি চাল কিনো, সেটা কয় মাস চলবে? 10 মাস। 10 মাস চলবে। 10 কিন্তু মাস। 100 কেজি চাল কি তোমার এই মাসে দরকার আছে? বা তুমি যদি এতগুলা কিনো, সেটা তো অনেকগুলো টাকা তোমার আটকে গেল কিনা, জি স্যার। অনেকগুলো টাকা আটকে নিশ্চয়। গেল। এবং ওটা বাসায় রাখলে সেফলি রাখা বা কোয়ালিটি খারাপ হলে দায়িত্ব কার? তোমার। কোয়ালিটি যদি কোনো কারণে ফল করে, এটা ফেলে দিতে যদি হয়, নষ্ট হয়ে যায় কোনো কারণে, সেই দায়িত্বটাও কিন্তু কি তোমার। দোকানদারের কাছ থেকে তুমি যখন কিনবা, তখন খারাপ জিনিস তুমি কিন্তু নিতে চাবা না, কিন্তু তোমার কাছে যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, সেটার ক্ষতিপূরণ কিন্তু কি করতে হবে? তোমাকেই বেয়ার করতে আমাকে হবে। দিতে হবে। হ্যাঁ। জি স্যার। তো এইসব চিন্তা করেই কিন্তু দেখা যাচ্ছে যে ইনভেন্টরির ব্যাপারে আমাদের এখানে প্ল্যানিং করতে হবে, যে আসলে আমার কি পরিমাণ প্রোডাক্ট আনলে বা অর্ডার করলে আমার জন্য কি হবে, অপটিমাম হবে বা আমার জন্য ভালো হবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেটই হচ্ছে কি? অপটিমাম একটা রেজাল্ট বের করা বা অপটিমাইজেশন। তো যেটা বলছিলাম যে ইনভেন্টরি যখন আমরা গুড পারফেক্টলি প্ল্যানিং করতে পারবো, এটা কিন্তু আমাদের সব বিজনেসের অপারেশনস কেও ঠিক মতো রান করতে সাহায্য করবে, আমরা সব কাজকে ঠিক মতো সাহায্য করবে, এবং সাপ্লাই চেনেও এটা হেল্প করবে। এবং এই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা অনেক জায়গায় হেল্প করে, অপারেশনস হেল্প করে, মার্কেটিং এ হেল্প করে, এবং ফাইন্যান্সিয়াল ভাবে আমাকে হেল্প করে। ঠিক আছে? তিনটা ভাবে আমাকে ইন্টারেস্টটা আমাদের কি করে? ইনভেন্টরি হেল্প করে। এবং ব্যাড ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি করে? প্রোডাকশনে হ্যাম্পার করে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট করে। ঠিক আছে? যেমন সে ফর এক্সাম্পল, তুমি তুমি একটা রেস্টুরেন্টের মালিক, তুমি রেস্টুরেন্টে মানে একটা কাস্টমার একটা অর্ডার দিল, তুমি অর্ডার নিয়ে নিলা। একটু পরে 10-15 মিনিট পরে চেক করে দেখছো যে তোমার ওই প্রোডাক্টের যে একটা বেস বা কোর কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা তোমার কিচেনে নাই। তো এখন ওটা বানানোর জন্য কি সময় যেটা দরকার সেটা হয়তো কাস্টমার ইয়ে করবে, কিন্তু ওটা কেনার একটা ব্যাপার আছে। তো কিনে আনতে গেলেও হয়ে যাবে কি, অনেক দেরি হয়ে যেতে পারে কিনা। এবং যদি দেরি হয়ে যায়, জি স্যার। কাস্টমার কি কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন কি বাড়বে, বিকজ কাস্টমার ওয়েটিং কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এবং এমন হতে পারে ওই সময় হয়তোবা এমনি আমি হয়তোবা হোলসেল মার্কেট থেকে অনেক এমন জায়গা থেকে কিনি যেখানে আমার খরচ কম হয়, মানে একটু দূরে থেকে। কিন্তু হয়তোবা ওইটা ওই সময় তাড়াহুড়া করে কিনতে গেলে কি হতে পারে? বেশি দামে আমার কেনা লাগতে পারে, যেহেতু আমি লোকাল একটা মার্কেট থেকে কিনছি। তো এই সব মিলিয়ে কিন্তু আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং এটা মনে রাখবা, আমাদের টেক্সটাইল বলো বা যে কোনো প্রোডাকশন ইন্ডাস্ট্রিজ বলো, সব ইন্ডাস্ট্রি গুলাতেই আসলে স্টোর নামে একটা ডিপার্টমেন্ট থাকে। কি থাকে? স্টোর। স্টোর নামে একটা ডিপার্টমেন্ট থাকে। স্টোর, স্টোরে বেসিক্যালি আসলে অনেক টাইপের প্রোডাক্ট রাখা হয়। ঠিক আছে? এখন এই প্রোডাক্ট গুলাকে কিভাবে রাখলে, কিভাবে আনলে তোমার জন্য অপটিমাম হয়, ভালো হয়, সেইটাই আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে শিখে থাকি। ঠিক আছে? এই স্টোর যে জিনিসটা, এটা আসলে অনেকের নাম প্রথম শুনতে পারো হতে পারে, কিন্তু এই নামটা না শুনলেও যাদের সাথে রেলিভেন্ট তোমাদের কি বলে, তোমাদের অনেকেরই তো আত্মীয় স্বজন ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিতে চাকরি করে প্রথম দিকে আমি শুনেছি, বা মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি ভাবে তোমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে পরিচয় আছে বা ইন্ডাস্ট্রিতে চাকরি করে, তাদের সাথে কথা বললেও তারাও স্টোর সম্পর্কে তোমাকে এই ফিডব্যাক গুলাই দিবে, কথা বলে দেখতে পারো। হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমাদের তাহলে স্টোরে কি আমরা ডিফারেন্ট টাইপস এর প্রোডাক্ট রাখি। এই যে প্রোডাক্ট গুলো রাখছি, এটা ওয়ান কাইন্ড অফ, সবগুলোকে আমরা কি বলি? ম্যাটেরিয়ালস।
ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস আমরা রাখি এবং এই ম্যাটেরিয়ালসটাকে ম্যানেজমেন্ট করতে হয়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারলে ম্যাটেরিয়ালটাকে প্রপারলি ম্যানেজ করা যায়। শুধু ইনভেন্টরি ম্যানেজমেন্ট কিন্তু ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের একটা ছোট ব্রাঞ্চ। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট আরো বড় অংশ, আরো বড় আকারে, সেটা আমরা এখন শিখবো না। সেটা একটা ছোট টপিক আকারে পরে হয়তো অপারেশন ম্যানেজমেন্টে দেখানো হবে। আর কেউ যদি মাস্টার্স করো, মাস্টার্স বাংলাদেশে যদি বুয়েটেই করো, বুয়েটে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট নিয়ে 3 ক্রেডিট কোর্স পড়ানো হয়। ঠিক আছে, অনলি ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট, কিভাবে ম্যাটেরিয়াল গুলোকে ম্যানেজ করবো। সো মাস্টার্স লেভেলে যে হবে, এখন আন্ডারগ্রেড লেভেলে হয়তো বা এটা অত ডিটেলসে যেতে পারবো না আমরা। তবে কিছু জিনিস অলরেডি ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে যা যা পড়বা, কিছু জিনিস তুমি কিন্তু অলরেডি অন্যান্য সাবজেক্টের মাধ্যমে বা আমিও কিছু শিখিয়েছি, দেখবা পরিচিত চেহারাগুলা পরিচয় হবে, মনে পড়বে, এই আর কি। তো যেটা বলছিলাম, তাহলে কি ব্যাড ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি হবে, প্রোডাকশনে হ্যাম্পার করতে পারে, কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন করবে এবং কি হবে, আমাদের কস্টিং বাড়িয়ে দিবে। সো ইনভেন্টরি টাইপসটা কি হতে পারে, র মেটেরিয়াল, ওই যে বললাম র মেটেরিয়াল বা পার্সেস পার্টস। অনেক সময় হয় কি মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট, যেমন তোমার মোবাইলটা তুমি মেরামত করতে দিয়েছো, মোবাইলটা যখন সার্ভিসিং করতে দিলা, তখন ওই ফোনের একটা পার্টস মনে করো নষ্ট হয়ে গেছে, হয় না এরকম? তখন কি করে ওই পার্টসটা, যার কাছে যে এই প্রোডাক্টটা মানে তোমার সার্ভিসিং করছে, সে হয়তো বা আগে থেকে সেই পার্টসটা কিন্তু তোমার জন্য রেখে দিয়েছে, বা জানে এটা বেশি সেলস লাগে, সে রেখে দিয়েছে, কি না? তখন এরকম যদি পার্টস থাকে। স্যার অডিও ব্রেক স্যার আপনার করছে স্যার। কথা বেজে বেজে আসছে স্যার, ঠিক মতো শোনা যায় না। আচ্ছা, এবার ক্লিয়ার? হ্যালো, ডিস্টার্ব হচ্ছে জি স্যার। জি এখনো? স্যার। না স্যার এখন ঠিক আছে স্যার, ঠিক আছে। না স্যার, মাঝখানে এখন আমার আচ্ছা। ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিল আর কি, হয়তো পারে ওই সময়টা। ঠিক আছে আর কি। যেটা বলছিলাম যে র মেটেরিয়ালও হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ র মেটেরিয়াল। যেমন আমাদের ওই যে, যেমন আমি যদি আমাদের খাবারের জন্য বললাম রাইস বা হুইট, এগুলো র মেটেরিয়াল। অথবা আমার যদি গার্মেন্টস হয়, তাহলে কি র মেটেরিয়াল কি ফেব্রিক বা ইয়ার্ন, যেটা থ্রেড বলি আমরা। হ্যাঁ, তো এগুলো আমার র মেটেরিয়াল। পাশাপাশি কি অনেক সময় ডাব্লিউআইপি, ওয়ার্ক ইন প্রসেস, যে ডাব্লিউআইপি এর কথা মনে আছে? একটু আগে শিখিয়েছিলাম, মানে লাইন ব্যালেন্সিং এ শিখিয়েছিলাম, মনে পড়ে কিনা? জি স্যার। এটা হচ্ছে সেই কাজটা ডাব্লিউআইপি। জমা থাকে স্যার। হ্যাঁ, কোনো কাজটা জমায় থাকে, মানে ওইটা যে রেখে দেয়, ওটা কিভাবে ম্যানেজ করবো সেটাও কিন্তু চিন্তার ব্যাপার আছে, কারণ জিনিসটার উপর অলরেডি কিছু ভ্যালু এডিশন হয়েছে। ভ্যালু এডিশন মনে আছে? ভ্যালু এডিশন, ভ্যালু এডেড অ্যাক্টিভিটি ভ্যালু এডেড আমরা প্রথম চ্যাপ্টার দিকে পড়েছিলাম প্রোডাক্টিভিটির সাথে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, কি র মেটেরিয়াল। জি স্যার। জি র স্যার, মেটেরিয়ালের উপরে যদি আমরা কিছু ফার্স্টে ভ্যালু এডিশন পড়াচ্ছিলেন করি, এগুলো। হ্যাঁ, র মেটেরিয়ালের উপরে কিছু আমি ভ্যালু এড and করি। making স্যার something of আপনার value কথা আবার that a ব্রেক customer হচ্ছে is স্যার। willing to pay for. স্যার স্যার, স্যার ব্রেক হয়ে আসছে স্যার। ও তাহলে তো বিপদ। দেখ আমি বলতে থাকি, দেখি কি হয়, নাহলে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো আর কি। তো ফিনিশড গুডস হয় যে অনেক সময় দেখা যায় কি, তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে দেখছো অনেকগুলা পেস্ট বা অনেকগুলা সাবান বা অনেকগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেখে দিয়েছে, ওগুলা সবই কিন্তু কি ফিনিশড গুডস, তাই না? ওগুলা কি রিটেল শপে রাখা হয় ফিনিশড গুডস, ওগুলা রেখে দেওয়া হয়, তুমি যেটা চাচ্ছ সেটা নিয়ে আসতেছো। আবার অনেক সময় কি রিপ্লেসমেন্ট টুলস পার্টস, তোমার বাসায়, নিজের বাসায় মেরামতের জন্য অনেক সময় স্ক্রু ড্রাইভার থাকতে পারে বা অনেক ধরনের সরঞ্জাম থাকতে পারে, ওগুলো কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইনভেন্টরি। অনেক সময় হয় কি ওয়্যার হাউসের দিকে অনেক সময় পাইপলাইন ইনভেন্টরি, এটা নিয়ে অত ডিটেলসে যাবো না, কারণ একটু পরে হয়তো বা সাপ্লাই চেনের মধ্যে এটা চলে আসবে, এটা আমরা বলবো না। তবে এই টাইপের ইনভেন্টরি কি হতে পারে, হতে পারে র মেটেরিয়ালস, হতে পারে ডাব্লিউআইপি, হতে পারে ফিনিশড গুডস, হতে পারে আমাদের স্পেয়ার পার্টস মেশিনের। অনেক সময় হতে পারে না যে তোমার মেশিনে একটা জিনিস নষ্ট হয়ে যায় কয়দিন পর পর, তো তোমার কাছে একটা স্পেয়ার পার্টস থাকে। যেমন বাসা বাড়িতে অনেক সময় সুইচ থাকে, এখনকার সুইচ না, আমাদের আগেকার দিনে ছোট ছোট লম্বা লম্বা সুইচ থাকে, এখনকার তো একটু আরো সুন্দর হয়, একটু এক্সপেন্সিভ হয়। তো ওই সুইচ গুলা কিন্তু দেখা যায় কি অনেকের বাসায় এক্সট্রা রেখে দেয়, কেন? কারণ একটা সুইচ নষ্ট হয়ে গেলে সাথে সাথে কি করে, চেঞ্জ করে দেয় নিজেই। ওটা কিন্তু খুব বেশি কঠিন না চেঞ্জ করা, আমি জানি না তোমরা কেউ করতে পারো কিনা, কিন্তু জাস্ট দুইটা কানেকশনকে লুজ জি করে নিয়ে স্যার, লাগায় অনেক ফেলা। সহজ স্যার। হ্যাঁ, অনেক সহজ। জি স্যার। এখন সেফটি স্যার যে পারপাস কালো সুইচ গুলা। কালো হতে পারে, হোয়াইট হতে পারে, হ্যাঁ, সুইচ ফিউজ দুটাই হতে পারে, দুটাই স্পেয়ার পার্টস বা রিপ্লেসমেন্ট। ফিউজও তো তাই, ফিউজের ক্ষেত্রে কি একটা জাস্ট চেঞ্জ করে দিলে একটা ছোট হয়ে থাকে। এগুলো সবই আমি বলি কি পার্টস, মেশিনের পার্টস, এগুলো আমার দরকার হতে পারে বিভিন্ন সময়, কি আমি এক্সট্রা রেখে দিলে আমার সুবিধা হতে পারে। এখন কতটুকু রাখবো সেই প্ল্যানিংটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। তো আমাদের কি লাভ হবে এগুলো একটু বলে ফেলেছি, তাও একটু সংক্ষেপে দেখো। দেখো, ডিমান্ডকে ফুলফিল করার জন্য, মোট কথা কি ডিমান্ডকে
ফুলফিল করার জন্য। কাস্টমার ডিমান্ড আছে যখন জানবো, তখন আমি সেই অনুযায়ী প্রোডাক্ট কি রেখে দেবো, আগে থেকে রেখে দিব। এখন সেকেন্ড হচ্ছে কি স্মুথ ফ্লো। দেখো এটা হচ্ছে একটা প্রোডাকশন ফ্লোর। প্রতিদিন তুমি জানো 500 পিস প্রোডাকশন হয়। 500 পিস প্রোডাকশনের জন্য তোমার 1000 পিস র মেটেরিয়াল লাগে। ঠিক আছে, এখন তোমার কাছে যদি 1000 পিস র মেটেরিয়াল আজকে না থাকে, তাহলে কি তুমি আজকে প্রোডাকশন করতে পারবা? না স্যার। তাহলে আমাকে আগে থেকে এনে রাখার ব্যবস্থা করতে হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। সেটাকে জি আমি স্যার। বলছি স্মুথ ফ্লো হবে, নাহলে কিন্তু ওয়ার্কার বসে থাকবে, কোনো কাজে আসবে না। তারপরে যেটা বললাম যে ডিকাপল অপারেশন, অনেক সময় হয় কি কোন একটা ব্রেকডাউন হয় মেশিনের, ব্রেকডাউনের কারণে ইকুইপমেন্ট ব্রেকডাউনের কারণে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় প্রোডাকশন। এখন ব্রেকডাউন যদি হয়ে যায় ওইভাবে বসে থাকলে হবে নাকি সাথে সাথে ওটাকে মেরামতের জন্য আমাদের স্পেয়ার পার্টস বা আদার কোনো কম্পোনেন্ট লাগবে, যেটা দিয়ে আমি এই ধরনের জিনিসটাকে ঠিকঠাক করতে পারি, হতে পারে কিনা? আমার একটা সুইং মেশিন রিয়েল ভেঙে গেছে, তাহলে আমি বসে থাকবো না রিয়েল চেঞ্জ করব? এখন নিডল চেঞ্জ অবশ্যই চেঞ্জ করতে হলে করবো রিয়েল স্যার। চেঞ্জ করতে হলে তো নিয়ে লাগে আমার স্টোরে থাকা লাগবে নাকি? নাহলে আমি চেঞ্জ করতে পারবো নাকি কিনতে পাঠাবো লোক? অবশ্যই স্যার। তোমার বাসায় স্টাপলার পিনের যে স্টাপলার না পিন স্যার, মানে পিন আগের শেষ থেকে হয়ে গেছে, থাকতে হবে। পিন শেষ হয়ে গেছে, পরীক্ষা দিতে বসেছো, হ্যাঁ, তাহলে কি করবা? এখন পরীক্ষা দিতে বসেছো, কলম শেষ হয়ে গেছে সব, কি করবা? পরীক্ষা বাদ দিয়ে কলম আনতে যাবা এখন এবারে অনলাইন পরীক্ষাতে? আগে থেকে ইনভেন্টরি করে রাখতে হবে যে আমার না 6টা স্যার, কলম এক্সট্রা লাগবে, কলম আনা লাগবে। তাই না? 6টা কলম আগে থেকে কিনে রাখবো, শেষ হলে দেখছো যে কলম শেষ হয়ে গেছে আর একটা আছে, রিস্ক বেড়ে যাচ্ছে, সো আরো 6টা কলম কিনে নিয়ে আসি নাকি? আনি অনলাইনে অর্ডার করি, যেটাই হোক কিনে আনা, মানে অনলাইনে যে কোনোই হোক জি হোক। স্যার। হ্যাঁ, এটা কি মানে স্যার আম, থাকতে হবে আর কি স্যার, থাকতে মানে হবে। এক্সট্রা থাকতে দেখো হবে। এইটাই আসলে থাকতে হবে, নাহলে কি হবে আমাদের স্টক আউট হয়ে যাবে। ডেসক্রিপশন গুলো ভিতরে আছে, আমি অত ভার্বালি বলছি, পড়লেই বুঝতে পারবা। এই যে দেখো রিস্ক অফ শর্টেজ জি ক্যান জি বি স্যার। রিডিউস, হ্যাঁ, ওই যে শেষ হয়ে যাওয়ার ভয় কমে গেল। আরো কিছু আছে ফাংশনস গুলা বলি। এই যে অ্যাডভান্টেজ কি অর্ডার সাইকেল, অনেক সময় হয় কি আমাদের কাস্টমার, আমরা যখন অর্ডার করি আর ডিমান্ড যখন বেড়ে যায়, তখন যারা সাপ্লায়ার তারা আগে সপ্তাহে একদিন না দিয়ে এখন সপ্তাহে 2 সপ্তাহে একবার দেওয়া শুরু করেন। কারণ তাদেরও তো ম্যানুফ্যাকচারদের প্রোডাক্ট বানাতে হবে, তাই না? সবাই বেশি বেশি চাচ্ছে। যখন এরকম এমন হতে পারে না 7 দিনের জায়গায় 10 দিনের দিন আসলো, এখন তুমি এমন ভাবে প্ল্যানিং করেছো যে 7 দিনের দিনই তোমার প্রোডাক্ট শেষ হয়ে যাবে, আবার হয়তো বা আসবে। এখন এই সব সিচুয়েশনের কারণে আমি যদি এক্সট্রা ইনভেন্টরি রেখে দিই, তাহলে কি আমি অর্ডার সাইকেলের উপর একটা অ্যাডভান্টেজ পাবো। অর্ডার সাইকেল মানে এটাই বোঝানো হচ্ছে আগে একবার অর্ডার করলাম আর পরে অর্ডার করার মধ্যবর্তী যে টাইমটা বা একটা সাইকেল, যেটা সময়ের মধ্যে আমি অর্ডারটা প্লেস করে বা পাচ্ছি। এখন অনেক সময় প্রোডাক্ট যদি আমাদের শেষই হয়ে যায় বা, তাহলে কিন্তু আমি কাস্টমার স্যাটিসফাই করতে পারবো না বা কাস্টমারের ডিমান্ডকে ফুলফিল করতে পারবো না। অনেক সময় এরকম হয় না, যেমন বাজারের জিনিসের দাম বেড়ে যাওয়ার চান্স থাকে, তখন আমরা কি করি আগে থেকে রেখে দেই। গত বছরের ঘটনা বলি, পেঁয়াজ 120 টাকা যখন দাম হয়েছে, তখন মানুষজন মানে দোকানদাররা ওরকম বলছিল যে 200 টাকা হবে, আপনারা বেশি করে কিনে নেন। তো 200 টাকা দিয়ে বেশি দরে মানুষ কিনেছে, বেশি করে কিনেছে, পরে দাম আরো বেড়ে গেছে। দোকানদার এখন দেখছে স্যার 300 টাকাও হয়েছিল। হ্যাঁ শেষ করি। স্যার 300 টাকাও দো- হয়েছিল। দোকানদার 200 টাকা দাম হয়েছে, মানুষজন আরো কিনেছে, যদি আরো দাম বাড়ে আরো কিনেছে। আচ্ছা, তারপরে 250 টাকা হয়েছে, দোকানদার আরো কিনেছে, দোকানদার 250 টাকা দিয়ে কিনেছে, হ্যাঁ, আর কাস্টমার 280 টাকা দিয়ে কিনেছে। দোকানদার চিন্তা করতেছে দাম যদি 400 টাকা হয়, বেশি করে কিনে রাখি, কিন্তু হুট করে বাজারে নতুন পেঁয়াজ আসলো, দাম 120 টাকা নেমে গেল, তখন ওই দোকানদারে কি হয়েছে? লস স্যার। হ্যাঁ। এখন তোমরা বলবা স্যার লস। এটা তো দুর্নীতি হয়েছে ভিতরে। ভিতরে দুর্নীতি ব্যাপারটা কি আসলে, লোকাল এটা সাপ্লাই চেনের মধ্যে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে হয়তোবা এই ব্যাপারটা একবারে উপর থেকে চলে আসছে, এটা এই রিজিওনাল যে কাস্টমার যারা মানে আমাদের গ্রোসারি শপ বা হোলসেলার, এদের ক্ষেত্রে খুব বেশি হয়নি। যারা মেইন ঘাঁটি, যেটা মেইন জায়গা যেটা, ওই জায়গায় একটা কোনো ইস্যু হয়েছিল, এবং সেটার সাথে আরো কিছু ফ্যাক্টর যুক্ত আছে, সাপ্লাই চেনে বলবো একটু পরে। তো আসলে এই ধরনের ফ্যাক্টর গুলো আমাদের ইথিক্স এর সাথে যুক্ত। আমাদের বাঙালি বা আমাদের ইন্ডিয়া পাকিস্তান, আমাদের ইথিক্সটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, অন্যদের থেকে একটু আলাদা। ঠিক আছে, যে আমরা যদি সুযোগই পাই যে দাম প্রোডাক্টের ডিমান্ড বাজারে নাই, গায়ের রেট 100 টাকা থাকলে কি হবে, আমি 130 টাকা বিক্রি করতে আমার কোনোই সমস্যা হবে না। সো এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভস, এগুলো কম বেশি আমরা বলেছি। দেখো আবার কথা বললেই বুঝতে পারবা।
যদি আমরা এমন করি যে আমাদের স্টকটা একবারে কমে যায়, তাহলেও সমস্যা, আবার কি বেশি রাখলেও কি হয় সমস্যা। তা আমরা চেষ্টা করব কি এর মাঝামাঝি একটা জায়গায় যেতে। তারপর বলতেছে কি আন্ডার স্টকিং কি করতে পারে, যদি কম থাকে আমার কাছে প্রোডাক্ট তাহলে কি করতে পারে, আমি কাস্টমার ডিসস্যাটিসফাই হতে পারে। আর বেশি থাকলে কি হবে, আমাদের টাকা পয়সা আটকে যাবে। ওই যে একটু আগে বলেছি না, টাইজ আপ দ্য ফান্ড, তাই না? অনেক প্রোডাক্ট আমি রেখে দিয়েছি, তাই সেই রাখতে গেলে আবার খরচ আছে। তুমি এখন বলতে স্যার রাখতে গেলে খরচ আছে, হ্যাঁ রাখতে গেলে খরচ আছে, আনতে গেলেও খরচ আছে। আমরা আসলে প্রোডাক্ট তো আমার লাগবে এটা ধরে নিব, আমরা আসলে কস্টিং চিন্তা করব, রাখা খরচ আর আনার খরচের দিক দিয়ে আমাদের কোনটা ভালো, ঠিক আছে, যে কতটুকু প্রোডাক্ট আনলে বা কি করলে আমার জন্য ভালো হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এই আমরা যদি ইনভেন্টরি কন্ট্রোলটা করতে পারি প্রপারলি, তাহলে এটা কিন্তু কাস্টমারের সার্ভিস লেভেলটাকে অ্যাডুকুয়েট ভাবে গ্যাপ করতে পারবে। এবং আমাদের সেক্ষেত্রে আমাদের খরচ ইনভেন্টরি যে কস্টিং, দুটা কস্টিং, একটা হচ্ছে অর্ডারিং কস্ট, একটা হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট মানে আমার রাখার খরচ, আর অর্ডারিং কস্ট হচ্ছে প্রোডাক্টটা আমার কাছে আনার জন্য পর্যন্ত যে খরচ হয় সেটাকে অর্ডারিং কস্ট বলি। এই কস্ট গুলা কিন্তু কিন্তু আমরা কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। তো ছোট করে চিন্তা করো যে তোমার কাছে প্রোডাক্ট আনার পরে কোনো খরচ আছে, রাখার খরচ আছে? স্যার স্টোরে রাখলে ওইখানে তো স্যার জায়গাটা ব্লক হয়ে থাকে। এক্স্যাক্টলি। স্টোরটার মনে করো ভাড়া হচ্ছে 10,000 টাকা পার মান্থ, হ্যাঁ, আর তোমার ওখানে 10টা র্যাক আছে, তার মানে প্রতিটা র্যাকের ভাড়া কত ধরলাম, 1,000 টাকা পার মান্থ। ভালো করে চিন্তা করো, এটা লিখি, পার মান্থের ভাড়া হচ্ছে প্রতিটা স্টোরের 1,000 টাকা পার মান্থ। তাহলে তোমার এই কস্টিংটা তুমি কিভাবে অ্যাডজাস্ট করবা? মনে করো তোমার একটা প্রোডাক্ট একটা সেলফে 15 দিন রেখেছো, তার মানে ওই 15 দিনের ভাড়া কত, ওই সেলফের জন্য 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, এটা হিসাবে এইভাবে রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। অধিকাংশ ক্ষেত্রে এইসব ভাবে হিসাবটা করা হয় না, স্টোর ডিপার্টমেন্ট এইভাবে হিসাবটা করে না। কারণ তাদের স্টোর ডিপার্টমেন্টে খুব কমন লেভেলের লোক থাকে, কোনো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরকে কখনো দেওয়া হয় না বাংলাদেশের প্রসপেক্টে, খুব অল্প জায়গাতেই দেওয়া হয়। কিন্তু এই জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থাকলে সে প্রপার ওয়েতে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব দিক দিয়ে টপ ম্যানেজমেন্টকে হেল্প করতে পারে, যে কিভাবে সফটওয়্যারটা তৈরি হলে স্টোরের সব ডাটাকে আমরা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে? তো এটা আসলে বেসিক্যালি কি, এই ইনভেন্টরিটা কি আমাদের যত আমাদের বেশি থাকবে তত ভালো হতে পারে, আমার নাও হতে পারে। তো আরো কিছু জিনিস টার্ম আমরা তামিলের সাথে আমাদের পরিচয় হতে হবে এখানে, সেগুলো একটু বলবো। একটা হচ্ছে লিড টাইম। লিড টাইম মানে কি, অর্ডারটা তুমি দিলা, প্লেস করলা, আর অর্ডারটা রিসিভ করলা, তার মধ্যবর্তী সময়। ব্যাপারটা একটু চিন্তা করো, তুমি একটা দোকানে যে একটা ছোট একটা মানে প্রোডাক্ট অর্ডার করলা, যে প্রোডাক্টটা তোমার ওই দোকানদারের কাছে আছে, সে সাথে সাথে তোমাকে দিয়ে দিল, কিন্তু ওই দোকানদার ওই প্রোডাক্টটা তুমি যেদিন চেলার সাথে সাথে দিয়ে দিল এমনটা, কিন্তু ওই দোকানদার ওই যেদিন অর্ডার দেয় সেদিন প্রোডাক্টটা নাও পেতে পারে। ঠিক আছে? যেমন খুব সহজভাবে চিন্তা করো যে তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, বিকাল বেলা নাস্তা করবা, তো হতে পারে প্রোডাক্টটা বানানো থাকতে পারে, তাহলে তোমাকে কি করবে, দিয়ে দিবে। অথবা কি করতে পারে, তোমাকে বানিয়ে দিতে পারে, চাইনিজ রেস্টুরেন্টে বানিয়ে দেয় না, একটা প্রসেসিং সময় নষ্ট হয় কিন্তু, তাই না? সিমিলারলি তুমি একটা চিন্তা করো, আরো বড় ভাবে চিন্তা করো, মনে করো একটা টেক্সটাইলের তোমার ফেব্রিক লাগবে। এখন ফেব্রিকের বিভিন্ন স্পেসিফিকেশন আছে, তোমার স্পেসিফিকেশন কাস্টমার মানে যারা অর্ডার নিল তারা বললো যে ঠিক আছে আপনাকে আমাকে 5 দিন সময় দিতে হবে। তো তুমি বলবে 5 দিন কেন, বলবে যে আমার ফেব্রিক আনতে হবে, ফেব্রিকের জন্য র মেটেরিয়াল হিসেবে ইয়ার্ন আনতে হবে, তারপর আমাকে এটাকে কালার করতে হবে, এটাকে এই ধাপ আছে, এই কাজগুলোকে করলে কোয়ালিটি ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, 5 দিন সময় দিতে হবে। তাহলে কি তুমি দেখো অর্ডার প্লেস করছো আজকে 20 তারিখ, আজকে 21 তারিখ, আর অর্ডারটা পাচ্ছ 26 তারিখ, তার মানে তোমার লিড টাইম কত হলো তাহলে, 5 দিন। 5 দিন। বুঝতে পারলাম, লিড টাইম হবে 5 ডেজ। হোল্ডিং কস্ট, এই যে রাখার যে খরচ, এই কস্টিং গুলো আমরা জেনে 1 বছরে হিসাব করি, বাৎসরিক হিসাব করি। আচ্ছা, অর্ডারিং কস্টটা বললাম, এই যে অর্ডার করার যে খরচ, যেমন অর্ডার করতে গেলে মনে করো ফোনে যোগাযোগ করলাম, ফোনে 2 টাকা খরচ হয়েছে। তারপরে হচ্ছে আমি একটা ট্রাকে করে প্রোডাক্টটা নিয়ে আসলাম, ট্রাকের ভাড়া 10,000 টাকা। তারপরে 2টা লেবার দিয়ে ওটাকে আনলোডিং করলাম, তার খরচ 1,000 টাকা। তাহলে আমাদের এগুলো সবই কিন্তু অর্ডারিং কস্টের মধ্যে অন্তর্ভুক্ত। জি স্যার। স্টোর
শর্টেজ কস্ট হয়। অনেক সময় কি হয়, প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়। ডিমান্ড যদি বেড়ে যায় বাজারে কি হয়, ওটার অনেক সময় এরকম হতে পারে যে ডিমান্ড বেড়ে গেলে ওটার প্রাইসিংও বেড়ে যেতে পারে। এই কারণে অনেক সময় ওটার পেছনে কিছু খরচ অডিশনাল ভাবে করা লাগতে পারে। তো সেটা সলিড কস্ট অত ডেপথে যাওয়া লাগবে না, জাস্ট নামটা জানো, দ্যাট উইল বি এনাফ। তো আমরা এখন নতুন একটা অ্যাজাম্পশন শিখতে যাচ্ছি যে কোন কোয়ান্টিটি প্রোডাক্ট অর্ডার করলে, অর্ডার তো করতেই হবে বুঝতেই পারছি লাগবেই, কিন্তু কত কোয়ান্টিটি অর্ডার করলে আমরা কি করব, ইওকিউ মানে এই অর্ডার করলে আমরা কি পাবো, মিনিমাইজ দা টোটাল কস্ট। আমাদের টার্গেটই কি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের মেইন টার্গেট কি, খরচ কমাও কস্ট কমানো। আর লাভ বাড়াও, লাভ বাড়ো। তাই না? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের মেইন টার্গেট হচ্ছে কস্টকে কমাতে হবে আর ইয়েকে বাড়াতে হবে। তার মানে কি, কোন জায়গায় ম্যাক্সিমাইজেশন, কোন জায়গায় মিনিমাইজেশন, এটাকে আমরা একসাথে বলছি অপটিমাইজেশন, যেখানে যেমন দরকার। তো তাহলে কি আমরা এমন একটা অর্ডার কোয়ান্টিটি খুঁজে বের করার চেষ্টা করব, যেই অর্ডার কোয়ান্টিটিতে প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি, যেই কোয়ান্টিটি আমরা প্রোডাক্ট যদি আমরা অর্ডার করি, তাহলে আমাদের খরচ কি হবে, সবচেয়ে কম হবে। সো এইখানে অ্যাজাম্পশনের আগে একটু বলে রাখি যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে কিছু জিনিস ধরে নিয়েছি আমরা, মানে সাইকোলজিক্যাল ভাবে। এটা একটা প্রোডাক্টের জন্য, কয়টা প্রোডাক্টের জন্য, একটার জন্য। এখন হ্যাঁ, একটা একটা যদি করে আমি স্যার। শিখে ফেলি, মনে করো তো এখানে একটা ছোট ট্রিক্স আছে, একটা যদি আমি শিখে ফেলি 10টাটা আলাদা আলাদা করে বের করতে পারবো না? জি স্যার পারবো। আর জি স্যার, 10টাটা যদি তা তো আলাদা করে পারবো। বের করি, সবগুলাকে যোগ করে দিলে আমার বাৎসরিক খরচ চলে আসবে না? জি জি স্যার। স্যার। এই তো হয়ে গেল। একাধিক শিক্ষাটা আলাদা আছে, সাপ্লাই চেন আমরা অনেক পরে শিখবো, সেটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সাপ্লাই চেন আছে তখন, মানে এগুলোকে মার্জ করেও হিসাব করা যায়, সেটা আলাদা হিসাব। কিন্তু আপাতত আমরা শিখবো কি, একটা প্রোডাক্ট শিখবো, তার মানে একাধিক যে পারবো না এখন এমনটাও কিন্তু না। আচ্ছা, তারপরে কি বলছি, অ্যানুয়াল ডিমান্ড রিকোয়ারমেন্ট আমাদের লাগবে। কি লাগবে, বছরে ডিমান্ড কত সেটা আমাদের কি লাগবে, জানা থাকতে হবে। সেই ডিমান্ডটা আমি কিভাবে জানবো, ফোরকাস্টিং করে। জিনিসগুলো রিয়েক্ট করা খুব ইম্পর্টেন্ট, আমরা যা যা স্যার পড়ছি। ডিমান্ড ফোরকাস্টিং করে। ডিমান্ড এক্স্যাক্টলি, ফোরকাস্টিং। হ্যাঁ ডিমান্ড ফোরকাস্ট করে আমরা একটা টেন্টেটিভ ডাটা পেয়ে যাব, ওটা দিয়েও কাজে লাগাতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং ধরে নিব যে ওই অ্যাজ আ ফোরকাস্টিং এর ডাটাটা অ্যাকুরেট, খুব বেশি ভেরিয়েশন নাই। এবং ডিমান্ডটা কি হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, মানে সমান ছোট ছোট পরিসরে যদি হয়, প্রতি মাসে আমি একটা ভাগ করে নিতে পারবো। মানে এটা এমন হবে না যে সব সময় প্রতিদিন ডিমান্ড একরকম, এরকমটা মানে এমন না যে আজকে 10টা হলো পরের দিন 5টা হলো, এরকম না। ডিমান্ডটা সব দিন প্রতিদিন কি হবে, আমরা ধরে নিচ্ছি টেন্টেটিভ ভাবে সমান হবে। এবং লিড টাইমটা কি যেন জানো, অর্ডার দেওয়া আর অর্ডার পাওয়ার মধ্যবর্তী সময়, এটাকে আমরা কি বলছি, লিড টাইম। লিড টাইম। তো এই লিড টাইমটা আমরা বলছি কি, এটা ভ্যারি করবে না, সবসময় কি হবে, মনে করো তুমি অর্ডার দিলে 7 দিনের মধ্যে প্রোডাক্টটা তোমাকে কি করবে, দিয়ে যাবে। এবং এই মধ্যবর্তী সময়ে মার্কেটিং অনেক পলিসির কারণে অনেক সময় ডিসকাউন্ট থাকে, আমরা ধরে নিচ্ছি কোনো ডিসকাউন্ট আমি পাবো না। তাহলে এই অ্যাজাম্পশন গুলো কি মনে থাকবে? এবার একটা কার্ভের দিকে আসতেছি। আচ্ছা, এখান থেকেই দেখাই। মনে করো এবার ডিমান্ড নিয়ে কথা বলি। হ্যাঁ, মনে করো তোমার ডিমান্ড হচ্ছে মাসিক, 1 মাসের ডিমান্ড। হ্যাঁ, 1 মাসের ডিমান্ড আমি কত ধরি, মনে করো 1-2 মাসের ডিমান্ড হচ্ছে 100 পিস। আর প্রতিদিন না সরি, ডিমান্ডটার দরকার নেই, অর্ডার কোয়ান্টিটি তুমি 100 পিস অর্ডার করেছো, আর তুমি জানো প্রতিদিন তোমার সেলস হয় 5 পিস করে। কয়টা করে সেল হয়, 5 পিস। 5 পিস 5 করে সেল, পিস। 5 পিস করে সেলস হয়। তাহলে এই জায়গাটাতে চিন্তা করো তো, তুমি কতদিনে তোমার প্রোডাক্টটা শেষ হয়ে যাবে, 20 দিন। 20 দিন। এই যে তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যাল ভাবে এখানে ইন্ডিকেট করতে চাই জিনিসটা, এই যে কার্ভটার দিকে তাকাও, প্রথম দিন আমি কি করলাম, 20টা প্রোডাক্ট মানে 100টা প্রোডাক্ট নিয়ে আসলাম, পরের দিন কয়টা থাকবে, 95, তারপর 90, এভাবে কমতে 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 একসময় কি হবে, জিরো। জিরো হয়ে গেলে জিরো। ব্যবসা কোটায় বন্ধ করে দিব, না স্যার, না, আবার স্যার। আবার করতে অর্ডার হবে। করতে হবে যাতে আবার আবার আমি 100 ফিরে যাই। স্যার বুঝি নাই স্যার, অবশ্যই। একটু স্যার আরেকবার ও একটু বুঝো নাই, বলতেন স্যার। না মানে স্যার, মোট মানে কথা একটু হচ্ছে আমার কানেকশন প্রবলেম ছিল। 20 দিনের মধ্যে আমাদের প্রোডাক্টটা কি হবে, শেষ হয়ে যাবে। যেহেতু 5টা করে প্রতিদিন আমার খরচ হচ্ছে, আমি ধরে নিলাম আমাদের ডিমান্ড ইভেনলি সমান, কোনো ইমব্যালেন্সনেস নাই। তারা কি আমার 20 দিন ওকে মানে স্যার। প্রথম দিন আমার আছে 100টা, মানে যেদিন অর্ডার দিলাম সেদিন শেষে থাকবে 95টা, তারপর জি কি আস্তে আস্তে স্যার, কমতে কমতে একসময় বুঝতে কি হবে, পারছি।
জিরো হয়ে যাবে। এইটাই আসলে স্ট্রেট লাইন আকারে, এই যে দেখো এটাকে কি বলছি, স্ট্রেট লাইন আকারে এই যে নেমে যাচ্ছে। এবং কি অর্ডার যে শেষ হয়ে গেল সাথে সাথে কি আমরা কি করে দেবো, বন্ধ করে দেবো মার্কেট, তা তো না। আমি আবার অর্ডার না করবো যাতে স্যার। যেদিন শেষ হয়ে যাবে ওই দিনে যেন প্রোডাক্টটা আমার কাছে আবার চলে আসে, ঠিক কি না? এরকমই কিন্তু জি আমরা স্যার। চিন্তা করি। এখন চিন্তা করো যে যেদিনই অর্ডার দিলা সেদিনই তোমার তোমার মনে করো এমন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তো বানানোর সময় লাগতে পারে, মেরামতের অনেক কিছু ব্যাপার থাকতে পারে, কাস্টমারের মানে ম্যানুফ্যাকচারের র মেটেরিয়াল আনা লাগতে পারে। তো তুমি জানো যে প্রোডাক্টটা হয়তোবা অর্ডার দিলে 5 দিন পরে দিয়ে যায়, মানে যেদিনই তুমি ফোন দাও তার 5 দিন পরে তোমাকে কি করে প্রোডাক্টটা দেয়। 5 দিনের আগে তারা কি করে ডেলিভারি না, দেয়। কখনো দিতে পারে না। এই 5 দিনটা 5 দিন না। যেমন আমি বলি ইউরোপ আমেরিকা বা বিভিন্ন জায়গা থেকে অনেক প্রোডাক্ট বাংলাদেশে আসে, চায়না থেকে আসে, কোরিয়া থেকে আসে। তো এই প্রোডাক্ট গুলা কিন্তু লেট টাইম 5 দিন না, আরো বেশিও হয়। জাহাজে করে আসে, 1 মাস 1.5 মাস চলে যায়। ঠিক আছে, তুমি তো বাসায় অনলাইন অর্ডার করছো, অনলাইন অর্ডার করলে 3-4 দিন পরে তোমার প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে, হচ্ছে না এরকম? তাহলে লিড টাইম ওখানে জি 3-4 স্যার। দিন, অথবা শিপে আসলে তো 30-40 দিন লাগতেও পারে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে দেখো, মনে করো কোনো কারণে এইখানে তুমি জানতে পারলা লিড টাইম হচ্ছে কত, লিড টাইম হচ্ছে 5 দিন, 5 days 5 ডেজ। তাহলে বলো তো আমাকে কততম দিনে অর্ডার করা উচিত হবে? স্যার। 5 দিন আগে। এক্স্যাক্টলি 5 দিন আগে, মানে প্রথম অর্ডার থেকে 15 দিন পরে না? জি স্যার। তাহার মানে জি দাঁড়াচ্ছে স্যার। কি, এই টাইমটাকে আমরা যে এই যে এখানে একটা অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু দেখো যখনই আমি এই পয়েন্টে পৌঁছাবো তখন আমি কি করব, আবার রিঅর্ডার করব। এই পয়েন্টটার আমি এক্সপ্লেনেশন ভালো করে বোঝাচ্ছি। সেটা কি, এই জায়গাটা, এই সময়টা কতটুকু আমাদের, 5 5 ডেজ। days তার মানে 15তম দিন। এখন বলো তো 15তম দিনে আমার কয়টা প্রোডাক্ট থাকার কথা আমার স্টোরে? 5টা স্যার। না না, না 15তম দিনে 5টা। স্যার 5-5 25, একদিনেই তো 5টা লাগে। স্যার 25টা। 25টা। ও আচ্ছা। 25টা। মানে জাস্ট আমি একটু ম্যাথমেটিক্যাল বা আমি খুব কনসেপচুয়াল ভাবে বোঝানোর চেষ্টা করছি। 5 দিন, তার মানে আমি দেখতে হবে যেদিনে আমার ইনভেন্টরি সফটওয়্যার যদি আমার কাছে থাকে, সফটওয়্যার যদি আমি চোখ বন্ধ করে দেখতে পাই যে আমার ইনভেন্টরি এখন, আমি যদি এইভাবে দেখতে পাই সফটওয়্যারে যে আমার এখন 25টা আছে, তখনই আমার কি করতে হবে, সাথে সাথে রিঅর্ডার করতে হবে। রিঅর্ডার করতে। এই রিঅর্ডার করাকেই আমি কি বলতে পারি, এই জায়গাটার নাম, একটা নাম আছে, কি বলে জানো, এটাকে রিঅর্ডার পয়েন্ট বলে। কি বলে? রিঅর্ডার পয়েন্ট। ওই যে দেখো আমরা যে যেই পয়েন্টটা আমি আবার অর্ডার করছি স্টোরে, সেই অর্ডারকে পয়েন্টটা কি আমরা কি বলছি, এই যে এই পয়েন্টটাকে আমরা কি বলছি, রিঅর্ডার পয়েন্ট। এবং এই যে রিঅর্ডার। অর্ডার দিলাম আর অর্ডার প্লেস করলাম আর অর্ডার প্লেস পেলাম, এই মধ্যবর্তী সময়টা কি এটা বলছি, হলো লিড টাইম। লিড টাইম। লিড টাইম। আমরা কি মোটামুটি টার্মিনোলজি গুলো বুঝে গেলাম? এখন এই দেখো, এই জি জি স্যার। স্যারের প্রশ্ন হচ্ছে, স্যার এখানে একই রকম ছবি অনেকবার আঁকছেন, কারণ এটা তো সারা জীবন চলতে থাকবে যদি এইভাবে সবকিছু ইউনিফর্ম থাকে, নাকি বারবার কি হবে, জি শেষ স্যার। হয়ে যাবে না? এই লাস্টেরটা কি জি করে স্যার। শেষ করা হয় নাই, কিন্তু এটাও টান দিলে কি হবে, এভাবে শেষ হয়ে যাবে একসময়। বুঝতে পারছি, এটা প্রোফাইল দেখানো হচ্ছে আর কি। মোট কথা আমাদের সাইকেল ইনভেন্টরি কিন্তু এভাবেই কি হয়, গ্র্যাজুয়ালি চলতে থাকে। এই যে চলতেই দেখো থাকে। এখানে যা যা বলেছি, কিউ বলেছি, ইউজেস রেট বললাম, সবই কিন্তু এখানে ওভারঅল বলে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাব। আর রিঅর্ডার পয়েন্ট আর নিচের পয়েন্ট এই মধ্যবর্তীটা কি জানি বলছিলেন? লিড টাইম, লিড টাইম, অর্ডার করা লিড টাইম আছে। আর অর্ডার পাওয়ার মধ্যবর্তী সময় হচ্ছে লিড টাইম। তাহলে দু রকম কস্টিং হতে পারে, একটা হচ্ছে অর্ডারিং কস্ট, একটা হচ্ছে হোল্ডিং কস্ট। এগুলো ডিটেইলস ভিতরে ডেসক্রিপশন পড়বা। অর্ডারিং কস্ট মানে কি, আমার ফার্ম থেকে প্রোডাক্টটা আমার কাছে আসার জন্য যে যে খরচ, এই আসার জন্য ওয়ার্ডটার জন্য একটা চমৎকার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, রিপ্লেনিশিং ইনভেন্টরি। রিপ্লেনিশমেন্ট থেকে রিপ্লেনিশিং আসছে। রিপ্লেনিশমেন্ট ওয়ার্ডটার অর্থ ভালো করে দেখে নিবা। মোট কথা এটা বাংলায় যদি বলি, বাংলা মনে নাই, ভুলে গেছি তো, ঠিক আছে। তো এটা মোট কথা, অর্ডার রিপ্লেনিশমেন্ট করার জন্য আমার যা যা লাগবে সেটাকে আমরা বলি অর্ডারিং কস্ট। আর প্রোডাক্টটাকে আমার কাছে রাখার জন্য, রাখার যে ও একটা চমৎকার উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে স্টোরে জায়গা নষ্ট হচ্ছে, চমৎকার। আরেকটা আমি বলি, মনে করো তুমি আইসক্রিম বিজনেস করো, আইসক্রিমের বিজনেস করো। এখন আইসক্রিমের বিজনেস যদি তুমি করো আর তোমার কাছে যদি একটা ফ্রিজ না থাকে, তুমি কি সেল করতে পারবা? না স্যার। নো হ্যাঁ, স্যার। সেল করতে না পারবে না। স্যার। এখন তুমি দেখলা শীতকালে আইসক্রিমের দাম কি হয়, কমে যায়, এবং প্রতিটা আইসক্রিমের মেয়াদ থাকে 1 বছর। তুমি চিন্তা করলা শীতকালে দাম কমে যায়, কোম্পানি খুব অফার টফার দেয়, আমার কাছে ফ্রিজ আছে,
আমি কি করলাম, রেখে দেই। এখন তুমি রেখে দিলা, কিনলা হয়তো বা 2 টাকা কমে, কিন্তু এই যে 3 মাসের বিদ্যুৎ খরচ, 3 মাসের ফ্রিজের খরচ, আবার ফ্রিজের যে পাওয়ার মানে ওটা তো ক্ষয় হচ্ছে, ওটা একটা ব্যাপার আছে, ডিপ্রিসিয়েশন বলে, ওটা অ্যাকাউন্টিং এ পড়বা বা নেক্সট সেমিস্টারে আমাদের ইঞ্জিনিয়ার, তারপরে সেমিস্টারে ইঞ্জিনিয়ার ইকোনমিতে পড়বা যে প্রোডাক্টেরও কিন্তু একটা খরচ ক্ষয় হয়। তুমি একটা শার্ট পরছো, 6 মাসের পরে ওই শার্টের ভ্যালু তোমার কাছে প্রথম দিনের মতো থাকবে না, মনে হবে এটা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এটা ফেলে দিতে পারি, এবং একসময় ফেলে দিবা। এই সব খরচ কিন্তু চিন্তা করতে হবে, শুধু প্রোডাক্টের দাম 2 টাকা কম পেয়েছি বলে কিনে ফেলবো না। ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি কি হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। অনেক সময় হয় কি, যখন আমি প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়িয়ে দেই, অনেক সময় কি হতে পারে, হোল্ডিং কস্টের ব্যাপারেও খরচ কিন্তু কি হতে পারে, বেড়ে যেতে পারে, আবার কমতেও পারে, এটা দুটাই হতে পারে। সেটাতে আমরা পরে যাচ্ছি। এই একটা কার্ভ, এই কার্ভটাকে কি বলছি আমরা, দেখো দুটা কার্ভ আছে এখানে। একটা কি আমাদের হোল্ডিং কস্ট, মনে করো একটা প্রোডাক্ট রাখতে আমার খরচ 1 টাকা। কত টাকা? 1 টাকা। আর এক তাহলে টাকা 10টা প্রোডাক্ট খরচ করতে কত হবে, 10 টাকা না? 10 টাকা। তার মানে ইসে লিনিয়ার লাইন ইকুয়েশন, এই যে লিনিয়ার লাইন দেখো, এটা হোল্ডিং কস্ট, রাখার খরচ। কিন্তু আনার খরচে দেখা চিন্তা করো, আনার ক্ষেত্রে তোমাকে কিছু স্পেসিফিক ট্রান্সপোর্টেশন মুড ইউজ করতে হবে বা স্পেসিফিক কোনো মডেল ইউজ করতে হবে। তুমি 10টা আনো আর 100টা আনো, হয়তোবা তোমাকে কি করবে তখন, ওরা পিক আপে করে দিয়ে যাবে। সে ফর এক্সাম্পল, এখন মনে করো একটা পিক আপের ক্যাপাসিটি হচ্ছে 100টা, পিক আপের ক্যাপাসিটি ওরা পিক আপের মাধ্যমে শুধু দেয় 100 মনে করো, হ্যাঁ, তাহলে 100টা। এখন তুমি আনলা 10টা, পিক আপ ভাড়া হচ্ছে মনে করো 1000 টাকা। পিক আপ ভাড়া কত? 1000 1000। 1000 টাকা। তাহলে তোমার যদি 10টা আনো, তাও কিন্তু তোমাকে 1000 টাকা ভাড়া গুনতে হবে। এমন হয় না অনেক সময়? জি স্যার। জি তুমি স্যার। জি বাজার স্যার। থেকে, 10টা আনলো তোমার 1000, বাজার বাসা থেকে 20 10টা টাকা আনলো রিক্সা 1000। ভাড়া দূরে, আমি ভালো করে চিন্তা করো, তোমার বাজার বাসা থেকে 20 টাকা দূরে। এখন বাজার থেকে তুমি 10 টাকার প্রোডাক্ট কিনো, তাও তোমার 20 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। আর বাজার থেকে তুমি 2000 টাকা কিনে যদি কষ্ট করে আনতে পারো, ওই 20 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। বুঝতে পারলাম? তখন কি অর্ডারিং কস্ট জি কমে গেল স্যার। কিনা? জি স্যার। জি এর স্যার। থেকে সহজভাবে বোঝানোর উপায় নাই আমার কাছে। জি স্যার, বুঝতে পারছি। তার মানে এই দুটা কস্ট যেখানে ইন্টারসেক্ট করবে, মোট কথা এই দুটা কস্ট, যেমন এটা হচ্ছে দেখো, অর্ডারিং কস্ট কি, যত প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়বে কি হবে, দেখো এই কোয়ান্টিটি কি, এখানে দুটা জিনিস আছে। একটা কি, এই যে এটা কি কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি হচ্ছে কি, এদিকে যত গেছে অর্ডার কোয়ান্টিটি বাড়ছে, আর এদিকে গেলে যত গেছে কস্টিং বাড়ছে। অ্যানুয়াল, এখানে সবকিছু মনে রাখতে হবে, অ্যানুয়াল, বাৎসরিক। আচ্ছা, তাহলে কি যখনই আমরা কি করছি, আমাদের অর্ডার কোয়ান্টিটি কি হচ্ছে, আচ্ছা আমাদের 2 মিনিট পর ডিসকানেক্টেড হয়ে যাবে, আবার কানেক্টেড হয়ে হবে যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো যখনই আমরা কি করছি, অর্ডার আমাদের কি হচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন কি হবে, কস্টিং কি হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। ঠিক আছে? আর তাহলে এই দুইটা পয়েন্ট, মানে একটা দুটা কস্টিং যেখানে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে, সেই পয়েন্টটাকে আমরা কি বলছি জানো, ইওকিউ। মানে এই পয়েন্টে আমাদের এই কোয়ান্টিটি অর্ডার করলে আমার সবচেয়ে কি হবে, ভালো হবে, কারণ এর পরে গেলে দেখো হোল্ডিং কস্ট বেড়ে যাচ্ছে, যদিও অর্ডারিং কস্ট কমে যাচ্ছে। ঠিক আছে? আর দেখো হোল্ডিং কস্ট বাড়ছেই স্বাভাবিক, কিন্তু এই পয়েন্টে কি হবে, আমাদের সবচেয়ে অপটিমাম পয়েন্ট, যেখানে আমাদের এখানে এই কোয়ান্টিটি যদি আমি অর্ডার করি, তাহলে আমাদের কি হবে, আমার খরচ সবচেয়ে কি হবে, মিনিমাম হবে। এই হচ্ছে আমাদের সেই পয়েন্ট, এই যে এখানে যে পয়েন্টটা পাওয়া যাবে, সেই পয়েন্টটা আমরা ইওকিউ। ইওকিউ কিভাবে আসে ডেরিভেশন আকারে দেখবো, আর একটু ফর্মুলা গুলোও দেখবো, তারপর অঙ্ক শুরু হবে। আমাদের এই চ্যাপ্টারটা আজকেই শেষ হয়ে যাবে, এরপরের আমরা হয়তো বা 12টা থেকে আরেকটা সাপ্লাই চেন একটু বেসিক ধারণা নিব, তারপরে শেষ করে দিব আর কি। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়ায় লাভ নাই, যেহেতু বুঝতেই পেরেছি এই পয়েন্টটা ইওকিউ, এটা কি বুঝতে পেরেছি? জি স্যার, স্যার। এটা এই পয়েন্টটা অনেকটা হচ্ছে, ব্রেক ইভেন অ্যানালাইসিস এর মতো স্যার। না না, এটা ব্রেক ইভেনের মতো বলাও যাবে না, ব্রেক ইভেন এটা পুরো আলাদা কনসেপ্ট, আলাদা জিনিস, কেউ ভুলেও বলা যাবে না। তবে না, ব্রেক ইভেন ইন্টারসেক্ট করেছে, এখানে ইন্টারসেক্ট করেছে, ফ্যাক্ট এটা মিল আছে, এখানে এই জায়গাটাতে সিমিলারিটি আছে, জি আর কোনো স্যার। সিমিলারিটি